তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়বো গ্রিনহাউস প্রভাব। তাহলে আমরা কি কি আজকে পড়বো একবার দেখে নিই। গ্রিনহাউস কি, গ্রিনহাউস প্রভাব কি, গ্রিনহাউস গ্যাস কি কি, গ্রিনহাউস গ্যাস তৈরির উৎস কি, পরিবেশের উপর গ্রিনহাউসের প্রভাবগুলি কি কি, গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণের উপায় কি। তোমরা এখানে একটা কাচের ঘরের ছবি দেখতে পাচ্ছ। এরকম ঘর শীতপ্রধান দেশে দেখতে পাওয়া যায়, যেখানে শীতের সময় সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী হয় না, ফলে উষ্ণতাও তত বৃদ্ধি পায় না। সেই সব অঞ্চলে চাষবাস করার জন্য এরকম ঘর দেখতে পাওয়া যায়। এই ঘরগুলোকে বলা হয় গ্রিন হাউস। এই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের চাষ করা হয়। এই ছবিটা দেখো, এই ঘর ব্যবহারের সুবিধা হচ্ছে কি, সূর্যালোক যখন এই ঘরের কাছে পড়ে, তার মধ্যে যে আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারা রিফ্লেক্ট হয়ে চলে যায়, প্রতিফলিত হয়ে আবার মহাকাশে চলে যায়। সেগুলো কাচের ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু যে আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্য অল্প, অর্থাৎ স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো কাচ ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার পর সেই আলোটা বিকিরিত হয় এবং দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোয় পরিণত হয়, যেমন ইনফ্রারেড আলো। তাহলে এই ইনফ্রারেড আলো ঘরকে উত্তপ্ত করে, তার ফলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় এবং সেই ঘরে শাকসবজি, শৌখিন গাছ এগুলো চাষ করার সুবিধা হয়। এইটা হচ্ছে গ্রিন হাউস, অর্থাৎ যে আলোগুলো প্রবেশ করলো সেই আলোটা যাতে বেরিয়ে না যেতে পারে। কোনটা বেরোতে পারছে না, দীর্ঘ তরঙ্গযুক্ত আলোটা কাচের উপর পড়ে আমরা রিফ্লেক্ট হয়ে গেছে, সেটা ঢুকতে পারেনি। এবার স্বল্প দৈর্ঘ্যযুক্ত আলো যেগুলো ঢুকেছিল কাচের ঘরের মধ্যে, সেটা কিসে পরিণত হলো, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো পরিণত হলো, লাল আলোটা। ফলে সে আর এই কাচের ঘর থেকে আবার বাইরে বেরোতে পারছে না। সেই জন্য অটোমেটিক্যালি ঘরের ভেতরে কি হচ্ছে, তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। এবার এবার প্রত্যেকটা উদ্ভিদে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি করতে হয়, তার বৃদ্ধি হয়। এই জন্য এই শীতপ্রধান দেশে এই গ্রিন হাউস ঘরগুলোর মধ্যে চাষবাস করা হয়। এর সাথে পৃথিবীর কি সম্পর্ক, তাহলে সেটা আমরা একবার বুঝে নিই। তাহলে গ্রিন হাউস প্রভাব কি, এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডলে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের শেষে কি আছে, কার্বন ডাই অক্সাইডের লেয়ার আছে। সেখানে কার্বন ডাই অক্সাইড, ওজোন, জলীয় বাষ্প এগুলো আছে। সূর্য থেকে যখন আলোগুলো আসে বায়ুমণ্ডলে, ট্রপোস্ফিয়ার থেকে কিছু আলো প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে চলে যায়, এবং বাদবাকি যে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করলো, তখন সেই আলোটা কি হলো, কনভার্ট হয়ে গেল। সেই আলোটা যখন প্রতিফলিত হয়, যখন ছড়িয়ে যায় চারিদিকে, তখন সেটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো হিসেবে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ইনফ্রারেড আলো বা অবলোহিত আলো হিসেবে ছড়িয়ে পড়ে। সেই আলোর কিছুটা বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু কিছু ট্রপোস্ফিয়ারের যে কার্বন ডাই অক্সাইড আছে, ওজোন আছে, জলীয় বাষ্প আছে, কি হয়, প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। আগেই বলেছি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোর কি কি ক্ষমতা আছে, তাপ সংরক্ষণের ক্ষমতা আছে। ফলে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যায়। একেই বলছে গ্রিন হাউস এফেক্ট। এখানে পৃথিবীর বায়ুমণ্ডলটাও সেই একই রকম কাজ করছে। এবার এই গ্রিন হাউস এফেক্টের ফলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বাড়ছে। কারণ কি, এই যে কার্বন ডাই অক্সাইড এইগুলো। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো, সেগুলো আমরা একবার দেখে নিই। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, এবং জলীয় বাষ্প, এবং তাছাড়া অন্যান্য গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এদের মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড।
কেন? কার্বন ডাই অক্সাইড পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য 49% দায়ী। তারপর কে আছে? মিথেন 18%, তারপর কে? নাইট্রাস অক্সাইড 6%, ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে কত? 14% এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। তারপর আছে কি? জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস, সেগুলো কত? 13%। এই গ্রিন হাউস গ্যাস কোথা থেকে তৈরি হচ্ছে? এই গ্রিন হাউস গ্যাসের উৎসটা কোথায়? কার্বন ডাই অক্সাইড প্রধানত জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল এইগুলো জ্বালানির ফলে কি হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার কলকারখানা থেকে উৎপন্ন হয়। তাছাড়া যেগুলো অরণ্য আছে আমাদের, জঙ্গল, সেখানে যদি আগুন লাগে অর্থাৎ দাবানলের সৃষ্টি হয়, তাহলে কি হবে? গাছপালা যখন পুড়তে থাকে তখন প্রচুর পরিমাণে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। মিথেনের উৎস কি? প্রাকৃতিক গ্যাস, কয়লা খনি। এছাড়া উদ্ভিদ ও প্রাণীর, বন জঙ্গলে যে উদ্ভিদ বা প্রাণীগুলো থাকে সেগুলো মারা যাওয়ার পর তার মৃত আবর্জনা থেকে কি হয়? প্রচুর পরিমাণে মিথেন সৃষ্টি হয়। কি? মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে। গোবরের ভেতরে কি থাকে? মিথেনোজেনিক ব্যাকটেরিয়া থাকে, সে কি করে? গোবর থেকে মিথেন গ্যাস তৈরি করে। ঠিক তেমনি যেখানে জৈব পদার্থ থাকবে সেখানে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কি করবে? সেই জৈব পদার্থ থেকে মিথেন গ্যাস সৃষ্টি করবে। এইসব জৈব বস্তু থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হচ্ছে। এই মিথেন গ্যাস তৈরি হওয়ার পর কোথায় যাচ্ছে? বায়ুমণ্ডলে যাচ্ছে। তাহলে বায়ুমণ্ডলে যাওয়ার ফলে কি হবে? অটোমেটিক্যালি ট্রপোস্ফিয়ারে গিয়ে অবস্থান করবে, গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করবে, যে কি করবে? পৃথিবীর উত্তাপের জন্য, উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী থাকবে। তারপর সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, এগুলো কোথায় পায়? ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু প্রকৃতিতে অটোমেটিক্যালি তৈরি হয় না, এগুলো মানুষ সৃষ্টি করে। এরোসেল স্প্রে, প্লাস্টিক তৈরি কারখানা, প্লাস্টিক ফোম, সব কারখানা থেকে প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হচ্ছে। এবং বাড়িতে যেগুলো আমরা এসি, রেফ্রিজারেটর ব্যবহার করি সেগুলোতে কি হয়? প্রচুর পরিমাণে সিএফসি ব্যবহার করা হয়। নাইট্রাস অক্সাইড, অজৈব সার, জীবাশ্ম জ্বালানি, এগুলো থেকে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম গ্রিনহাউস গ্যাসগুলো কোথা থেকে তৈরি হচ্ছে। এবার পরিবেশের উপর গ্রিনহাউসের প্রভাবগুলি কি কি? গ্রিনহাউস গ্যাস, তাহলে গ্রিনহাউস গ্যাসগুলো কি করছে? পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়াকে বলছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্রিনহাউস গ্যাসগুলো কেন বাড়ছে? মানুষের ক্রিয়াকলাপের ফলে অথবা প্রাকৃতিক নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি হচ্ছে। এই গ্যাসগুলো কি করছে? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে, যেটাকে বলছে গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে? জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে কৃষি তৈরি হয়, কোথাও খুব বৃষ্টি হয় না, সেখানে খরা সৃষ্টি হয়। আবার কোথাও প্রচুর বৃষ্টি, বন্যা হচ্ছে, দেখো অনেক জায়গায় বন্যা হলো, অসময়ে বন্যা হয়। আসামে হলো কদিন আগে, প্রচুর পরিমাণে জীবজন্তু সেখানে মারা গেল। বড় বড় ঝড়, সাইক্লোন গুলো খুব বেশি সৃষ্টি হচ্ছে পৃথিবীতে। এর একটাই কারণ হচ্ছে কি? এই পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হয়েছে। কার জন্য হয়েছে? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। আরেকটা মেইন ফ্যাক্টর হচ্ছে আমাদের পৃথিবীতে যত বিশুদ্ধ জল আছে অর্থাৎ মিষ্টি জল আছে তার বেশিরভাগটা কোথায় আছে? কোথায় আছে? মেরু অঞ্চলে। মানে সেই মিষ্টি জলটা কিভাবে আছে? বরফের আকারে। এবার গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সেই বরফ কি হচ্ছে? গলতে শুরু করেছে। এই বরফ গলার ফলে কি হচ্ছে? সমুদ্রের যে জলতল ছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হবে? কয়েক দশক পর সমুদ্র তীরবর্তী বা নদীগুলোর তীরবর্তী অঞ্চলে যে শহরগুলো আছে সেই শহরগুলো আস্তে আস্তে জলের তলায় চলে যেতে পারে। তারপর চলে আসবো জীব বৈচিত্র্যের হ্রাস। তাহলে বন্যা, খরা, ঝড়, এগুলোর ফলে জীব বৈচিত্র্য হ্রাস পায়, মানে জীব বৈচিত্র্যের উপর এগুলো হচ্ছে প্রভাব ফেলে। খরা হলে সেখানকার প্রাণীরা বা জীবরা জল পাবে না, জল না পেলে কি হবে? মারা যাবে। ঝড় আসলে কি হবে? গাছপালাগুলো ভেঙে যায়। এই তো কদিন আগে দেখলে ঝড়ের ফলে কি হলো? প্রচুর প্রচুর গাছ কি হলো? ভেঙে পড়লো। এটা হচ্ছে জীব বৈচিত্র্যের হ্রাস, অর্থাৎ জীবের ক্ষতি। আবার এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে প্রাণীদের বা জীবদের
প্রজননের সময় সেগুলো চেঞ্জ হচ্ছে। আগে যে পরিমাণে মাছে ডিম পাড়তো, সেই ডিম থেকে যত ডিম পাড়তো সেই সমানুপাতিক হারে কি হলো, সেই হিসেবে কি হতো, ডিম থেকে বাচ্চা বেরোতো। কিন্তু বর্তমান সময় কি হচ্ছে, ডিমগুলো পাচ্ছে কিন্তু সেই উষ্ণতার জন্য সেই ডিম ফুটে আর কি বাচ্চা বেরোতে পারছে না। এবার গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণ আমরা কি করে করবো? কতগুলো জিনিস আছে সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা এই গ্রিন হাউস প্রভাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, অর্থাৎ এই পৃথিবীকে বাঁচাতে পারবো। সেগুলো কি? তো জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ যেগুলো কয়লা, পেট্রোলিয়াম জাত পদার্থ, সব যার মধ্যে কার্বন আছে, সেই সব জ্বালানি বন্ধ করতে হবে। সেই সব জ্বালানি কেন বন্ধ করতে হবে? যার মধ্যে কার্বন আছে সেগুলো যদি আমরা দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। যেগুলো পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে, বা যত পারা যায় তার ব্যবহার কমিয়ে ফেলতে হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। যেমন ধরো তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে, সেখানে কয়লা পুড়িয়ে কি করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। এই সময় প্রচুর পরিমাণে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এইগুলোর হচ্ছে প্রচলিত শক্তি। সেই জন্য আমাদের কি করতে হবে, অপ্রচলিত শক্তি যেগুলো ধরো বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি, এইগুলোর ব্যবহার বাড়াতে হবে। আরেকটা উপায় হচ্ছে বনভূমি ধ্বংস করা চলবে না। এই বনভূমিগুলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। যদি বনভূমিগুলো আমরা ধ্বংস করে ফেলি, অর্থাৎ গাছপালাগুলো যদি আমরা ধ্বংস করে ফেলি, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ধীরে ধীরে পৃথিবীতে বাড়তে থাকবে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রাণীরা শোষণ করে না, কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করে? উদ্ভিদরা। তাহলে উদ্ভিদরা যদি না থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড শোষণ কে করবে? কেউ করার থাকবে না। তখন পৃথিবীতে কি হবে, কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে বাড়বে। বাড়া মানে গ্লোবাল ওয়ার্মিং। এবার আরেকটা মেইন ব্যাপার, যে এসি, ফ্রিজ, এগুলো তৈরি করার জন্য কি দরকার? ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি দরকার। তাহলে এমন আইন করতে হবে যাতে সিএফসির উৎপাদন এবং ব্যবহার বন্ধ করা যায়। আরেকটা উপায়, গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস কি এবং গ্রিন হাউসের প্রভাব কি, এই সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। এছাড়া স্থিতিশীল উন্নয়নে এজেন্ডা 21 সবাই যাতে মেনে চলে সেদিকে নজর দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।